Hey guys, welcome back to our channel Pinky Dot তন্ময় কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি এখন অনেকটা ভালো আছি। তোমরা সেটা তো আমাকে দেখেই বুঝতে পারছো। আসলে প্রেগন্যান্সি জার্নি থেকে না প্রেগন্যান্সির পরে যে সময়টা সেটা বেশি কষ্টের আর বেশি সময় লাগে রিকভার করতে। আর যদি কেউ না থাকে তাদের জন্য ভীষণ ডিফিকাল্ট, কারণ আমি বুঝতে পেরেছি আমার সাথে এতগুলো মানুষ থাকার পরেও আমার জন্য এটা ভীষণ টাফ ছিল। তো যাই হোক, সবকিছু মিলিয়ে গুছিয়ে এখন খুব ভালো আছি, আমরা দুজনেই খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতে পেরে গেছো। তোমরা এই ভিডিওটার জন্য অনেকেই রিকোয়েস্ট করছো আর অপেক্ষা করছো, তো ভাবলাম ফাইনালি বানিয়েই ফেলি। তোমরা এখন আমার সিচুয়েশনটা জানো যে পট করে চাইলেই কিছু করতে পারবো না। তো এই ভিডিওটা বানাবো সকাল থেকে আমাকে মাইন্ড সেট করে রাখতে হয়েছে যে আমি এই সময়টা ওকে ঘুম পাড়িয়ে দিয়ে দেন আমি ভিডিওটা করতে বসবো। তো এখনো ঘুমোচ্ছে, এর মধ্যে আমাকে ভিডিওটা কমপ্লিট করতে হবে। তো যাই হোক, চলো বেশি তো আজকের ভিডিওর টপিক হচ্ছে ওটি এক্সপিরিয়েন্স, যেটা আমার মনে হয় যে আমার ওটি এক্সপিরিয়েন্সটা আমার কাছে একদম অন্যদের থেকে আলাদা। তার কারণ হচ্ছে দুদিন আগের থেকেই আমার মানে কল্যাণীতে যাওয়া হয়ে গেছিল। কল্যাণী জয়মেলাতে আমার ওটি হয়, আমি কল্যাণী জয়মেলা নার্সিংহোমে ছিলাম। তো আমার যেহেতু এখান আমাদের বগুলা থেকে আমাদের নদী মানে কল্যাণীটা যেহেতু অনেকটাই ডিস্টেন্স, তো ওই জন্য ডাক্তারবাবু আমাকে বলেছিলেন দুদিন আগে যদি চলে যেতে পারো সেটা ভালো হয়। তো ওই জন্য আমরা দুদিন আগেই যাওয়ার প্ল্যানিংটা করেছিলাম। তো তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে গাড়িতে করেই যাওয়াটা বেটার হবে। প্রথম ভেবেছিলাম ট্রেনে যাব, কারণ যেহেতু ট্রেনের ডিস্টেন্সটা খুব কম, 1 ঘন্টার ভেতরে কল্যাণী চলে যাওয়া যায়। কিন্তু গাড়িতে সেই জার্নিটাই 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগে। কিন্তু গাড়িতে যাওয়ার একটা কারণ ছিল, তোমাদের তো সেটা ব্লগে তোমরা যারা রেগুলার ব্লগ দেখো তারা তো তোমরা জানোই, আর যারা রেগুলার ব্লগ দেখো না তাদের জন্য আমি বলে দিচ্ছি যে লাস্ট টাইমে এসে কি হয় না, অনেকবার ইউরিন আসে আর একটু বসে থাকতেও প্রবলেম হয়। তো নিজস্ব গাড়ি থাকলে কি হয়, পার্সোনাল ভাবে গেলে একটু দাঁড়ানো যায়, একটু ওয়াশরুমে যেতে গেলে সবাই মানে অ্যালাউ করে বাড়িতে সবাই। তো ওই জন্য গাড়িতে করে আমরা যাই। তো আমি পুরো ডিটেলসেই ভিডিওটা বানাচ্ছি, আর ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা পেশেন্স নিয়ে দেখো। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমরা যারা আগামী দিনে মা হতে যাচ্ছ বা যারা মানে আগামী দিনে মা হবে তাদের জন্য অনেক বেশি ইউজফুল হবে ভিডিওটা। তো যাই হোক, তখন আমরা গাড়িতে করে চলে যাই দুদিন আগে, আর সেদিন থেকেই স্টার্ট হয়ে যায় আমার কমপ্লিকেশন। মানে কেমন ভাবো, যদি আমি না যেতাম তো মনের ভেতরে একটা আতঙ্ক তো থাকতো, কারণ এখান থেকে যেহেতু ডিস্টেন্সটা অত বেশি, যদি হট করে রাত্রিবেলা কিছু হতো তখন আমি এত দূর যেতে পারতাম না। আর প্রথম দিনই যেদিনকে আমি যাই, মানে আমার 13 তারিখে সকালবেলায় সিজার হয়, আর 11 তারিখে আমরা যাই। তো 11 তারিখে রাত্রিবেলায় আমার প্রচণ্ড মানে অসুবিধা স্টার্ট হয়ে যায়। মানে কোমরে ব্যথা, তলপেটে একটা অসম্ভব ব্যথা। এমনিতে তো লাস্ট টাইমে পাটা নিচের লোয়ার পোর্শনটা মানে ভীষণ পেন হতো আমার, কিন্তু ওই সময়টা মানে লাস্ট 2 দিন ভীষণভাবে কষ্ট পেয়েছি। তো রাত্রিবেলা আমার হট করে মনে হচ্ছিল যে আমার ওয়াটার ব্রেক হয়ে গেছে, কিন্তু সেটা না, এতটাই পেন ছিল মানে আমার নিচের পেটে যে আমার মনে হচ্ছিল যে মানে ইউরিন পাস হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না। তো এই জন্য আর কি আমি ভেবেছিলাম যে হয়তো এটা ওয়াটার ব্রেক হয়ে গেছে। আর ওই সময়টা না এতটা ভয় পেয়ে গেছিলাম বলার মতন নয়। তো ওরকম যদি কিছু হতো মানে তখন সাথে সাথে ডক্টর, যেহেতু কল্যাণীতে ছিলাম, কল্যাণীতে ডক্টরের বাড়ি, তো ওই জন্য উনি সাথে সাথে বলেছিলেন যে এখন একটু চেক আপ করিয়ে আসো, পাশেই যেহেতু নার্সিংহোম। তো ওখানে যাওয়ার পর বলেছিল না এখনো কিছু হয়নি, মুখও খোলেনি, বাচ্চাদানি, আর ওয়াটার ব্রেক হয়নি, এই জন্য এই প্রবলেমটা হচ্ছে, খুব সাবধানে থাকতে, আমার ডেট যেহেতু এগিয়ে এসছে সেই জন্য এটা হচ্ছে। আর আমার অ্যাকচুয়ালি বেবির গ্রোথটা 1 সপ্তাহ বেশি ছিল, তো এই জন্য আমার প্রবলেমটা একটু বেশি ছিল। কিন্তু মানে একটু মানে জিনিসে না এই সময়টা লাস্ট মোমেন্টটা খুব বেশি ভয় লাগে, মনের ভেতরে একটা আতঙ্ক কাজ করে। তো যাই হোক, ওটা শোনার পরে তো তখন ঠিক আছে মানে অতটা ভয় পাইনি। দেন আবার পরের দিন মানে কি হয়েছে, আবার সেম প্রবলেম দেখা যায়, মানে আমার প্রচন্ড লেবার পেনের মতন স্টার্ট হয়ে যায়, আর আমার একটা ডিসচার্জ টাইপের শুরু হয়ে যায়।
তো পরে কি জানতে পারলাম ওটা মিউকাস ছিল, অ্যান্ড ওটা খুবই নর্মাল ডেলিভারি হওয়ার আগে নাকি ওটা স্টার্ট হয়, ডক্টরবাবু আমাকে বলেছিলেন। তো ওই দিনটাতে আমাকে সকালবেলায় ডক্টর যখন শুনলেন যে আমার এরকম পেইন হচ্ছে, মানে হচ্ছে পেইন আবার থেমে যাচ্ছে, তখন উনি আমাকে বলেছিলেন যদি প্রবলেম হয় তো কালকে সকাল অবধি ওয়েট করতে হবে না, আমি বিকালবেলায় সিজার করে দেবো। সেই সময়টা শুনে তো মানে আরও বেশি ভয় লেগে গেছিলো। মানে একটা মাইন্ডে সেট থাকে না যে ওই দিনকে ওই সময়টা হবে, এবার পট করে যে সেই জিনিসটা চেঞ্জ হয়ে যায় তখন ভয় লাগাটাই স্বাভাবিক। তো তারপরে ওই সময়টাও আবার চেক আপে যাওয়ার পরে আবারও সেমই জিনিস হলো। ডক্টর বললো খুব সাবধানে থাকো, সকালবেলায় তোমার সিজার হবে, এখন হবে না, তুমি রাতটা খুব সাবধানে থাকো। আর ওই রাতটা আমার এতটা, মানে সবাই জানো, মানে যতই আমি তোমাদেরকে বলি না কেন ভয় পেও না, কোনো ভয় নেই। যারা প্রথমবার এই জার্নিটা করছো তাদের কাছে এইটা পুরো না পেরোনোর পরে এরকমভাবে ডায়লগটা দেওয়া যায় না, আমি জানি। যেমন আমি যখন সবার মুখে শুনেছি না কোনো ভয় নেই, তখন আমি ভাবতাম কি যে হ্যাঁ এখন তো হয়ে গেছে তার জন্য বলতে পারছে। কিন্তু দেখো সেম ভাবে আমিও কিন্তু এখন তোমাদেরকে আমি বলছি যে কোনো ভয় নেই, কিন্তু তোমরা যারা যাবে তাদের তো অফকোর্স ভয় লাগবে, কিন্তু তবুও আমি বলবো ভয় পেও না। ভয় পেয়ে তো আলটিমেট কোনো লাভ নেই। যেরকম তোমরা যদি ভাবো যে ভয় পেয়ে আমরা এখানে থেমে থাকবো, আমরা যাবো না ওটি রুমে, সেটা তো কখনো সম্ভব না। তো তোমাদের যেতেই হবে, যেটা করার সেটা করতেই হবে, সো ভয় পেয়ে কোনো লাভ নেই। তো ওই একটা ওভাবে কাটলো। কাটার পরে নেক্সট দিন সকালবেলা, মানে আমি বলছি 13 তারিখ সকাল কটা, মানে সেই রাতটা আমার পুরো ঘুমই আসেনি সত্যি কথা বলতে। আর সারা রাতই বারবার বাথরুমে গেছি, আর শরীরে কোনো শক্তি ছিল না, মানে আমার শরীর পুরো ছেড়ে দিয়েছিল। মানে আমার নিচের পার্টটা না এত অসম্ভব ব্যথা করছিল বলার মতন। আর খুব মানে ফ্রিকুয়েন্টলি আমার ইউরিনটা আসছিল, মানে এত ঘন ঘন মানে ইউরিন, মানে আমার মানে পুরো প্রেগনেন্সিতেও আসেনি। আর আমার সাথে সাথে বাড়ির কেউ শুতে পারেনি। এমনিতেই তো একটা জায়গা চেঞ্জিং এর ব্যাপার থাকে, যেহেতু বাড়িতে শোয়া একটা আলাদা কমফোর্টেবল জোন থাকে, সেখানে তোমরা জানোই আলাদা জায়গায় যাবা, আলাদা বালিশ, আলাদা ম্যাট্রেস, এমনিতে কমফোর্টেবল ফিল করছিলাম না। তারপর থেকে মনের ভেতরে একটা মানে ভয় যে কালকে সকালে আমার ওটি হবে, একটা ইনজেকশন লাগাতেই যে এত ভয় লাগতো, আর সেখানে এত একটা অপারেশন হবে। আর যেহেতু এখনকার দিনে মানুষ একটু বেশি পাকামো করে ফেলে, তো আগের থেকে সবকিছু দেখে ফেলে, ওটি রুম কেমন হয়, কি হয়, কিভাবে কি হয়, তো সেগুলো দেখার পরে জানার পরে আমার বেশি ভয় লাগে। তো এই জন্য আর কি ভয় করছিল। তবুও সেই রাতটা কোনোভাবে তো কেটে গেল, সকালও হয়ে গেল। মানে সেই রাতটার টাইমটা খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছিল, মানে কাউন্ট করছিলাম আর 4 ঘন্টা আর 9 ঘন্টা। তো তাও মামা মামিরা যেহেতু ছিল, তো গল্প করে করে তো সন্ধ্যা অবধি টাইম কেটেই গেছিল। কিন্তু সত্যি বলতে আমি ভাবিনি যে পরের দিন সকালবেলা আমাকে 6টার সময়, 13 তারিখে 6টার সময় আমাকে ডক্টর বলেছিলেন নার্সিংহোমে গিয়ে ভর্তি হতে। তো আমি ভাবিনি যে 6টার সময় ভর্তি হব আর 6টা 8টার নয় আমাদের মাম্মাম হয়ে যাবে। কারণ কি সবার মুখে আমি শুনেছি যে 2-3 ঘন্টা তো ওয়েট করতেই হয়, মানে ডক্টর আসেন, তারপরে নিজেদের রেডি হওয়ার ব্যাপার থাকে, স্লাইন দেওয়ার ব্যাপার থাকে। তো আমার পুরো মানে আমি পুরো থতমতো খেয়ে গেছিলাম, তোমাদেরকে আমি বলছি শোনো। মানে সেই দিন 13 তারিখে সকালবেলা আমরা, তোমাদের দাদাভাই সব আমি সকালবেলা স্নানও করেছিলাম। আর থ্যাংক গড স্নান করেছিলাম, কারণ তারপরে তো 8 দিন মতো স্নান করা যায় না। তো ওই জন্য স্নান করে নিয়েছিলাম গরম জল দিয়ে। তোমাদের দাদাভাই সবাই, মানে আমরা যারা যারা ছিলাম সবাই আমরা স্নান করে নিয়েছিলাম ওই যেখানে হোমস্টেটাতে ছিলাম সেখান থেকেই। দিয়ে যাওয়ার পরে আমরা যখন জয়মালার সামনে যাই, তখন জয়মালা পুরো ক্লোজ, মানে নিচে পুরো বন্ধ। তো তোমাদের দাদাভাই গিয়ে খুলতে বলে, দিয়ে ওরা খুলে দিয়ে আমরা তো ভর্তি হওয়া, মানে যে রিসেপশন থাকে ওখানে সব ডকুমেন্টস দিয়ে টিয়ে মানে ভর্তি হতে হয়। তো তখনই দেখি আমার যে ডাক্তারবাবু ছিলেন তিনি চলে এসছেন। আর তখন না আমি ভাবিনি যে মানে এরকম কিছু মানে এত তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, তখন উনি এসে প্রথমেই তো জানালেন যে কেবিন হবে না। ঠিক আছে, তো কেবিন হবে না এই জিনিসটা শোনার পর আমি ভীষণ শক হয়ে যাই যে 4 মাস 5 মাস ধরে জেনে আসছি কেবিনে থাকবো, মা থাকবে আমার সাথে। ইভেন আমরা প্যাকিংও সেভাবে করে এসেছি যে আমার সাথে আমার মা থাকবে। আর সেই মোমেন্টে গিয়ে এমনিতে মাইন্ডটা তো একরকম চলছেই, আর তার মধ্যে যদি জানা যে মা থাকতে পারবে না, এটা কতটা স্কেরি ছিল আমার জন্য সেটা শুধুমাত্র আমি জানি, আর কেউ জানে না। কিন্তু হ্যাঁ, তারপরে কিন্তু বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ মা নেই, আমি কেবিনে ছিলাম না, ভালো হয়েছিল। কারণ কি ওই জায়গাটাতে যারা যারা ছিল কেবিনে তারা সবাই ভীষণই বোর ফিল করেছে, আর যারা জেনারেলে সবার সাথে ছিল তারা ভালোভাবে ছিল।
যাই হোক, তারপর যখন ডাক্তারবাবু ঢুকলেন উনি তো জানালেন, তখন আমি না ভয়ে কি বলবো, আমার তো মনের ভেতরে এমনি মানে প্রথমে তো চলছে যে আমার ওটি হবে, আর তারপরে আবার ওটা জানতে পেরেছি, আমি তো পুরো ভেতর থেকে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছি। আমার মুখ দিয়ে যে কিছু বেরোবে, আমি তো মানে ওই নার্সিংহোমের সামনে পৌঁছানোর পরে আমার এমনিতে আমি কাঁদবো না কি করবো, চোখ দিয়ে জলও বেরোচ্ছিল সত্যি কথা বলতে ভয়। আর তারপরে তোমার দাদাভাইয়ের সামনে আমি যে কাঁদবো, তোমার দাদাভাই আমার কান্না শুনে, কান্না দেখে ও আরো বেশি ভয় পেয়ে যাবে। আর ওই জন্য আমি তো ভেবেছি যে বাবা আসবে, ভাই আসবে, মামিরা আসবে, তারপরে গিয়ে সবকিছু হবে। এবার তো এখনো তো সময় আছে, কান্নাকাটি করার সময় আমাকে বোঝাবে, এইভাবে একটা মানে ভেবেছিলাম। তো তারপরে ডাক্তারবাবু আমাকে বলেন চলো ওপরে চলো আমার সাথে, ও তন্ময় ওখানে থাকুক, ও সবকিছুগুলো করুক, তুমি চলো ওপরে। দিয়ে আমাকে আর মা দিদি সবাইকে বললো চলুন আপনারাও চলুন আমার সাথে। লিফটে করে উপরে গেলাম। উপরে যাওয়ার পরে আমাকে একটা কেবিন মতন আছে, ওখানে ঢোকালো, দেখালে বললো যে দেখো এই কেবিনটাও বুক হয়ে গেছে, এটা তোমার জন্য বুক করেছিলাম, এটাও বুক হয়ে গেছে, এমার্জেন্সি ছিল। তো আমি আর তখন কি বলবো, আমি তো কিছুই বলতে পারছি না, তখন আমার কিছু বলার পজিশন ছিল না, কারণ তখন আমি ওটার থেকেও বেশি ভাবছিলাম যে আমার ওটি হবে। এই ভয়টা আমার মনের মধ্যে না ভীষণভাবে কাজ করছিল। আর তার মধ্যে তো পেইন আছে, এই সারা রাত পেইন নিতে নিতে আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল। তারপরে কি হলো, নার্সরা আসলো, আমাকে একটা বেডে শোয়ানোর পরে জেনারেল যারা ছিল সবাই ওখানে একটা আলাদা বেড ছিল, ওখান থেকে এগুলো করা হলো। দিয়ে আমাকে স্লাইন চড়ানো হলো, অ্যালার্জি টেস্ট করা হলো, একটা অ্যালার্জি টেস্ট করা হবে, মানে এখানটাতে ঠিক দেবে, দেওয়ার বলবে একটু জ্বলবে, কিন্তু ওই একটু জ্বলাটা অনেক বেশি জ্বলা। আমার যেন তো এটা মনে হয়েছে যে স্লাইনের ব্যথার থেকে ওই ব্যথাটা বেশি, কিন্তু এখন কিন্তু ওই অ্যালার্জি টেস্টের ব্যথাটা নেই, কিন্তু যেই স্লাইন চড়ানো হয়েছিল সেই স্লাইনের ব্যথাটা এখন আছে, তোমরা খেয়াল করে দেখতে পারবে। এখনো কিন্তু 20 দিন হতে যাচ্ছে, বাট আমার এখনো স্লাইনের ফুটোগুলো এখনো আছে, আর এখান দিয়ে অসম্ভব ব্যথাও আছে, এখন আমি এখনো থ্রোম্বোফোম লাগাচ্ছি। তো তারপরে স্লাইন দিল, চুল বাঁধলো, ড্রেস পরালো, এত তাড়াতাড়ি হলো জিনিসগুলো, মানে তোমরা ভাবতে পারবে না। ডাক্তারবাবু আমার পাশেই ছিলেন, আর কি বলবো, উনি জানতেন যে আমি কিরকম প্যানিক করি আর কেমন নরম মানুষ। আর তোমাদের দাদাভাইকে তো পুরোপুরি উনি অ্যাবজর্ব করে নিয়েছিল এই 9 মাসে, যে ও কেমন টাইপের ছেলে, ও ভীষণই টেনশন করে আমাকে নিয়ে। তো ওই জন্য বোধহয় উনি এরকম ভাবে পুরো ওটিটা করেছেন। আমার সাথে কথা বলছে নর্মালি, বলতে বলতে আমাকে বলছে চলো, চুল বাঁধা হয়ে গেছে, আমার স্লাইন নেওয়া হয়ে গেছে। এবার আমার মাইন্ডে কাজ করছে ক্যাথেটার লাগাবে, আমার খুব না ভয় ছিল ক্যাথেটার লাগানো নিয়ে, ওটি নিয়ে। এবার আমি ভাবছি ক্যাথেটার লাগাবে, অনেকে কি হয় মানে আমি শুনেছিলাম, মানে ওটি এক্সপিরিয়েন্সে বেশিরভাগ মানুষই এই কথাটা বলে না, আর আমি জানতাম যে ক্যাথেটার লাগায়। এবার কাউকে ক্যাথেটার লাগায় না ওই অ্যানেস্থেশিয়া দেওয়ার আগেই লাগিয়ে দেয়, আর কাউকে ক্যাথেটার লাগায় অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে। এবার আমার মাইন্ডে ওটাই কাজ করছিল যে আমাকে কিভাবে করবে, অ্যানেস্থেশিয়া করার পরে করলে তো বুঝতে পারবো না, আর আগে করলে তো মানে একটা ভয়, মানে সেই সময়টা কি ফিল হবে সেটা যদি হতো তাহলে তো সেটা তো আমাকে সহ্য করতেই হতো, কিন্তু তখন ওইটাই মাইন্ডে কাজ করছিল। তো দেখলাম যে না, আমাকে তখনও কোনো ক্যাথেটার লাগানো হয়নি। তবে ওটি ড্রেস পরিয়ে নেওয়ার পরে আমাকে ডাক্তারবাবু কোনো কিছুতে টাইমই দেয়নি। আমার হাজব্যান্ড রয়েছে নিচে, আমি 4 তলায়, আমার মা দিদি আমার সাথে আছে, ব্যাগের থেকে কিছু জিনিস বার করে দিতে বললো, সেগুলো দিল। মাসিরা শাড়ি টাড়ি ছেঁড়া স্টার্ট করে দিল, পুচকুর জন্য একটা কিছু দিতে বললো র্যাপার টাইপের, আর লাকিলি পিঙ্ক কালারের র্যাপারটাই দিদি বার করে দিল। অ্যান্ড তখনও আমি ভাবিনি যে আমার কোটিটা এখনই হবে। তখন কটা বাজে, 6টা 10-15 মতন বাজে। তো তখন 6টা 10 মতন বাজে, একটা ফোন আসছিল বলে কাট করতে হলো। দেন তারপরে আমাকে ডাক্তারবাবু কোনো ওই বেড বলে না, মানে সবাইকে দেখেছিলাম এরকম বেডে করে শুয়ে, মানে চ্যানেল করে শুয়ে নিয়ে যে একটা হাসপাতাল ফিলিং আসে না, যে ওটিতে যাচ্ছি, মানে এরকম আমাকে সেরকম ফিল করতে দেয়নি। আমি তো মানে বাড়ির লোকের সাথে তো লাস্ট একটা দেখা করার সুযোগ দেয় মানুষ, আমি তো ভাবিনি যে এরকম কিছু হবে। আমি ভাবছি যে ঠিক আছে নিয়ে যাচ্ছে, এবার ডাক্তারবাবু আমার পেছনেই ছিল, আমাকে বলছে চলো ওইখানে চলো। আর আমি এতটাই বোকা, আমি তো নর্মালি যাচ্ছি, আমি দেখিও নি যে আমাকে ওরকম হাঁটতে হাঁটতে আমাকে অপারেশন থিয়েটারে ঢোকাচ্ছে। ওপরে যে লেখা রয়েছে অপারেশন থিয়েটার, আমি সেটাও উপরে নেই, 2টো ঘরের ভেতর দিয়ে ঢোকালো, ব্যাস ওইটুকু ঢুকলাম। যখন দেখলাম গেটটা খুললো, তখন দেখছি ও মানে অপারেশন থিয়েটার। এবার ডাক্তারের ওপর দিয়ে তো কিছু বলতেও পারছি না, তখন তো ভয়ে এমনি গলা শুকাচ্ছে। আর এমনিতেই বলেছিল তার আগের দিন রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে নিতে, সকালবেলা অব্দি কিচ্ছু খাওয়া নেই, গলাও শোকাচ্ছে। আর যখন দেখবে তোমাকে কেউ বলবে না খেয়ে থাকতে আর জল খাওয়া যাবে না, তখন যদি তোমার জল তৃষ্ণাটাও বেশি পায়, খিদেটাও বেশি পায়, এটা হয় অ্যাকচুয়ালি, আমার সাথে তো হয়।
তো যখন ঢুকছি আমি তো ভেবেছিলাম ও অপারেশন থিয়েটারে ঢুকবো, মাথা নিচু করে কিছু দেখবো না, ওটি রুম দেখবো না, কিন্তু এমনই সিচুয়েশন থাকে তোমরা সেটাকে অ্যাভয়েড করতে পারবে না। এত বড় একটা ওটি রুম, এত বড় বড় লাইট, এতগুলো ডক্টর নার্স, আর সবার হাতে কাঁচি ছুরি, গ্লাভস পরছে, ড্রেস পরা দেখে না অটোমেটিকই মানুষের ঘাম ছুটে যায়। কারণ তখন অবধি আমরা জানি না যে এটা কোনো পেইনফুল কিছু হবে না, একটা ভয়, একটা আতঙ্কই কাজ করে, এটা আমি এখন বুঝতে পারছি। তো আর ঢোকার পরে তখন আমি রিয়েলাইজ করছি আমি অপারেশন থিয়েটারে চলে এসেছি, আর আমাকে দেখাও করাইনি কারোর সাথে। তো তখন আর কি করে, আমাকে বললো উঠে বড় বেডে। এবার এমনই একটা বেড, আমি তো তখন এমনিতেই বুঝতেই পারছো জাম্বোমাল হয়ে গেছি, 80 কেজি ওজন নিয়ে আমি অপারেশন থিয়েটারে ঢুকেছি। আর বেডটা ছিল ঠিক এইটুকু সরু, সেখানে আমাকে এরকম স্টেপ ছিল দুটো, ওখানে এরকম করে বসতে বললো। বসতে বলার পর দেখছি এতগুলো মানুষ। এবার তখন তো আমি পৌঁছে গেছি, তখন মাইন্ডে একটা জিনিস ভাবছি এখন আমাকে নর্মাল থাকতে হবে, কিন্তু যতই নিজেকে বোঝাই না কারণ নর্মাল থাকতে হবে, এরকম প্লেটে প্লেটে করে সব দিকে এরকম করে যেরকম বুফে সিস্টেম থাকে না খাবারের, সেরকম সবকিছু সাজানো রয়েছে, ঠিক আছে। আর লাইটগুলো পদ্ম ফুলের যে বীজগুলো হয় না কাটলে যেরকম দেখা যায়, সেরকম দুটো লাইট রয়েছে। দেখে তো নর্মাল মানুষেরই অবস্থা খারাপ হয়ে যাবে। তো তাও আমি বসে রয়েছি, আমাকে বলছে কোনো ভয় নেই, কোনো ভয় নেই, যে অ্যানেস্থেসিয়া করবে সে আমাকে অলরেডি চিনতো, কারণ তার কাছে আমি অ্যালার্জির জন্য গেছিলাম 2 বার। তো উনি বলছে মা কোনো ভয় নেই, ভয় পাচ্ছ কেন? আমি বলছি ভয় পাচ্ছি কেন, ভয় পাচ্ছি তাই। এবার কথা বলতে পারছিলাম না, কারণ কি সেখানে তো আমার পরিচিত কেউ নেই। এবার এত বড় একটা মানুষ, কাঁদতেও পারছি না, স্বাভাবিক, এত ভয় লাগবে না তোমাদের, তবুও তোমরা কাঁদতে পারবে না। আর তখন মাথায় একদমই কাজ করে না যে একটু পরে আমি আমার পুচকিকে দেখতে পারবো বা পুচকুকে দেখতে পারবো, তখন শুধু একটাই কাজ করে যে আমার অপারেশন হবে। আর মনের ভেতরে একটা ভয় যে আর বাড়ির লোককে দেখতে পারবো কিনা, সবারই সত্যি প্রত্যেকটা মানুষের মরার ভয়টাই আগে কাজ করে। আর আমি তো ভাবছি কি তন্ময় জানে তো যে আমাকে অপারেশনে ঢুকিয়েছে, কারণ ও তো নিচে ছিল আর মার দিদি ওপরে ছিল। এবার দিদি আর মাও ভাবতে পারেনি যে ওরকম করে আমাকে নিয়ে আসবে, ওদের মনের ভেতরে একটা রকম চলছে আর আমার মনের ভেতরে একরকম চলছে। এবার আমার ওরকম করতে করতে ওরকম ভাবতে ভাবতে সবাই আমার সাথে কথা বলছিল, মাইন্ডটাকে যাতে ডাইভার্ট করতে পারে, আমি যাতে টেনশন না করি, তার জন্য। তো সবাই এত কথা বলছে, আমি কার কথার উত্তর তো আমি বুঝতে পারছিলাম না। দিয়ে আমার হট করে না একটু কেমন মাথা ঘোরাচ্ছিল, মনে হচ্ছিল ওই বেডটা থেকে আমি পড়ে যাব, কিন্তু না, পড়িনি। আমাকে তারপরে ডাক্তারবাবু পেছনে দেখলাম একটা তুলো নিয়ে এসে পিঠে এখানে কিছু একটা ছিল যে স্পিরিট টাইপের নাকি, পুরো পিঠটা মুছলো। এবার সবাই বলতো, সবার মুখে শোনা যে পেছনে অ্যানেস্থেসিয়া দিলে ভীষণ লাগে, ভীষণ ব্যথা করে। বিশ্বাস করো কিছু বোঝা যায় না, একটু বোঝা যায়, ওর থেকে অনেক বেশি ব্যথা তোমরা আগেই সহ্য করে নিয়েছো। আমার কাছে তো মনে হয় আমি ওই 2 দিন যে কষ্টটা সহ্য করেছি সেটা অনেক বেশি ছিল, অ্যালার্জি টেস্টের ব্যথাটা অনেক বেশি ছিল, স্লাইন দেওয়ার ব্যথাটা অনেক বেশি ছিল। ইভেন কি বলবো, তোমরা বিশ্বাস করবে না, পিরিয়ডস হলে যে পেটে ব্যথা করে ওটা ওর থেকে অনেক বেশি পেইনফুল, কিন্তু ওটা অতটা ব্যথা করছিল না। আমাকে বললো জাস্ট একটু নিচু হও ক্যাজুয়ালি, আর আমি তখন তো জানি আর জেনেই গেছি যে এরকমই বলে, কারণ এত ওটি এক্সপিরিয়েন্স দেখে ফেলেছি, সবই জানি এরপর এটা হবে, এরপর হবে, তবুও একটি মনের ভেতরে ভয় কাজ করছে। দিয়ে আমি নিচু হলাম, নিচু হয়ে তখন আমি আবার উঁচু হয়ে বলছি কি, যে আমার ডাক্তারবাবু ছিলেন তাকে আমি বলছি আমি একটু তন্ময়কে একটু দেখতে পারলাম না। দিয়ে উনি বলছে তন্ময়কে দেখবে, এবার স্বামীকে ডাকো। এবার আমার হাজব্যান্ড তখন নিচে ছিল, ওপর থেকে ডেকেছে যে এরকম আমার যে হাজব্যান্ড আছে তাকে। এবার আমার বরটা খালি পায়ে ছিল, ও ওখান থেকে খালি পায়ে লিফট নেবে, সিঁড়ি দিয়ে দৌড়ে গেছে ওপরে দেখার জন্য। আর ওটি রুমের পুরো ওকে কি বলবো, ওটি রুমের দরজা ওকে পুরো সামনে নিয়ে এসে দেখিয়েছে। আর এটা সত্যি আমার কাছে অনেক বড় পাওয়া, কারণ ডাক্তারবাবু যদি চাইতেন আমাকে বলতেই পারতেন যে না এখন হবে না, ওটি হয়ে যাক পরে দেখতে পারবে, কিন্তু উনি এত ভালো, উনি জানে যে আমি কেমন বা আমার হাজবেন্ড কেমন, আমি এখন দেখতে পারিনি, এমনিতেই বেচারা আমি কেবিন পাইনি। দিয়ে ওনার হয়তো একটু সিম্পাথি হয়েছিল আমার জন্য, তো উনি তন্ময়কে ডেকেছিল। দিয়ে তন্ময় আমাকে এসে বলছে আমি আছি। ওর মুখটাও তো এইটুকু হয়ে গেছে, স্বাভাবিক ভয় পাওয়াটা আর বাড়ির লোকেরও ভয় পাওয়াটা। তোমরা তো বাইরের সিচুয়েশনটাও দেখে নিয়েছো ব্লগে, যে সবার কেমন হচ্ছিল, ঠিক করে ব্লগ অব্দিও করতে পারেনি। আমার দিদি একটা সোজা করে করেছে, একটা ব্যাকা করে করেছে, ওইটুকু করেছে। যাই হোক, যেটুকু করেছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। দিয়ে ওকে নিয়ে গেল, জাস্ট 3-4 সেকেন্ডের জন্য ওকে দেখতে পারলাম, তারপরে মনে হয় একটা শান্তি লাগলো।
তারপরেও না একটু কেমন লাগছিল। দেওয়ার পরে আমি বললাম যে আমার একটু কেমন লাগছে, তো আমার নাকের ভেতরে একটা পাইপ ঢুকিয়ে দিল। দেওয়ার পরে একটা ঠান্ডা একটা কেমন হয়ে গেল মাথার ভেতরে। তারপরে আমার না অনেকটা রিল্যাক্স লাগছিল। আমি জানি না কেন এরকম হচ্ছিল। এবার একটা ডাক্তার থাকবেন সবসময় তোমাদের পাশে, যে দেখবেন তোমার বিপি কেমন, তোমার মানে তুমি ঠিক আছো কিনা, তোমার বলার প্রয়োজন নেই। তবুও আমার মনে হয় যে ওটি রুমে তোমার যা সমস্যা হবে তোমার সাথে সাথে ডক্টরকে বলবে, সেটা ডাক্তারের জন্য হেল্প হবে আর তোমাদের জন্য হেল্প হবে। তো তারপরে আমাকে বললো একটুখানি নিচু হও মা। আমি এবার ওনারা এত ভালো ব্যবহার করবেন না, এত ফ্রেন্ডলি ভাবে তোমার সাথে গল্প করবে, তোমরা ভয় পাওয়া সেই সময়টাই পাবে না। আর এত কম সময়ের একটা ব্যাপার, মানে এই অপারেশনটা, হ্যাঁ অনেক বড় একটা অপারেশন কিন্তু খুব কম সময় সাপেক্ষ। এবার আমাকে বললে একটু নিচু হতে, ব্যাস এইটুকু নিচু হয়েছে। মানে অনেকে বলে পুরো ব্যান্ড হতে বলে, নিচু হতে বলে, এরকম হতে বলে, কিছুই না। আমি জাস্ট এরকম হয়েছিলাম, এরকম সোজা ছিলাম, এরকম হয়েছিলাম। দিয়ে আমি বুঝতে পারছিলাম আমার পিঠে এই যে মাঝখানে যেই শিরদাঁড়াটা থাকে সেখানে একটা ইনজেকশন পুশ হলো। ইনজেকশন পুশ হওয়ার পর একটু কেমন কারেন্টের শকের মতো একটা বডির ভেতরে কিছু একটা গেল, কিন্তু সেটা খুব পেইনফুল কিছু নয়। ওটা হওয়ার পর আমাকে বলে শুয়ে পড়ো। আমি শুয়েও পড়লাম। আমার পুরো নিচের পোর্শনটা মনে পুরো গরম হয়ে গেল, মানে আমার কোমরের মানে পেটের থেকে নিচের। এবার আমি যখন চেষ্টা করে যাচ্ছি যে আমার পাটা নড়ে কিনা, তখন ডাক্তারবাবুর সাথে গল্প করছি না, আমি কিছু কথার উত্তর দিচ্ছি আর কিছু কথার উত্তর দিচ্ছি না, কারণ আমার তো মাইন্ডে রয়েছে এবার আমার পেট কাটবে। আমার পেটটা কাটার আগে আমার মানে পুরো বডিটা মানে অবশ হয়েছে কিনা সেটা তো আমার আগে লক্ষ্য করতে হবে। এবার তখন পেটের মধ্যে সুরসুর করে না একটু মানে বুঝতে পারছি যে কিছু একটা হচ্ছে, মানে এরকম এরকম করলে পেটের ওপর যেরকম লাগে। আমি বলছি ডাক্তারবাবু আমার কিন্তু এখনো অবশ হয়নি, এখনো কিন্তু কাটবেন না। তো ডাক্তারবাবু বলছে তাই অবশ হয়নি? ও আচ্ছা, এই ব্যাস এইটুকু বললো। দিয়ে আমি না বুঝতে পেরেছিলাম যে এবার আমার না পেটটা কাটছে। আমার চোখের ওপর একটা কিছু দিয়েছিল কাপড় টাইপের, কিন্তু এই সাইড থেকে না আমি যদি চোখটা থেকে আমার কাপড় সরে গেছিলাম, আমি দেখতে পাচ্ছিলাম, তো আমি তো সেটা দেখতে চাই না, আমার চোখে কাপড়টা নিজেই নিয়েছিলাম। তো যখন বুঝতে পারছি কাটছে, আমি বলছি আমার লাগছে, কিন্তু বলছে হাট লাগছে বলছে। আমি ওইটুকু আমার বলাও সারা। আর তখন না ওই অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে তোমাদের মানে কি, মানে তোমরা বুঝতে পারবে সবকিছু যে কিছু একটা হচ্ছে, বলতেও পারবে না, কিন্তু বলতেও পারবে কিন্তু কেমন একটা নেশা নেশা টাইপের কাজ করে নাকি, মানে তোমাদের পুরো মনেও থাকবে না সবকিছু, প্লাস মনে হবে যে হ্যাঁ সবই বুঝতে পারছো, সব মনে আছে, কেমন একটা যেন হয়ে যায় বডির মধ্যে। আমি জানি না তোমরা আমার সাথে অ্যাগ্রি করবে কিনা, কিন্তু তোমাদের সাথে যদি এরকম টাইপের হয়ে থাকে তোমরা বলতে পারো। আমি সবই বুঝতে পারছি, সবই কথার উত্তর দিচ্ছি, তবুও আমার কেন যেন মনে হচ্ছে আমি একটা হ্যাংওভারের মধ্যে রয়েছি। তার মধ্যে ডাক্তারবাবুর সাথে অনেক রকম গল্প হচ্ছিল। তো তারপরে ওটা আমার বলাও সারা যে আমার লাগছে, আর মনে হলো আমার পেটটা না এরকম দুলে উঠলো, দিয়ে টান মারলো কিছু, আমার পেটটা ফাঁকা হয়ে গেল। দিয়ে আমাকে বলছে এই দেখো কি হয়েছে, কি হয়েছে বলো। আমার চোখের সামনে থেকে কাপড় সরিয়ে দিল, আমার মাথার সামনে যে ডাক্তারটা ছিল। এবার আমি দেখছি আমার মেয়ে হয়েছে। এবার আমি না তখনও বিশ্বাস করতে পারছি না মেয়ে হয়েছে। তখন না মানে সব ভয় কি মানে সব কিছুই চলে গেল। তখন মনে হচ্ছে তন্ময় যা বলেছিল তাই হয়েছে, সবাই যা বলেছিল, সবাই কি রিয়াক্ট করবে, বাইরে নিয়ে যাবে এক্ষুনি। এবার আমাকে মুখ দেখায়নি, এবার ওর পদুটা দেখিয়েছিল আমাকে, তখন আমার পুরো মনে আছে। আর তখন না এমনি এমনি মানে মনের ভেতরে মানে এমন একটা লাগে, চোখের ভেতরে চোখ থেকে এমনি জল বেরিয়ে যায়। আর ভগবান সত্যি একটা শক্তি দিয়ে দেয় যে ওই জিনিসটা দেখার পর তারপরে আর সব রকম ব্যথা সহ্য করা যায়। আর মেন ব্যথা তো তারপরে না, মানে ওটিটা নিয়ে সবাই ভয় পায়, কিন্তু ওটি অবধি কোনো ব্যথা নেই, পরেই ব্যথাটা, যেটা কি তোমাদের পরে সহ্য করতে হবে। আর সেটা তোমরা বেবির মুখটা দেখে সহ্য করেও নিতে পারবে। অবভিয়াসলি মা হতে গেলে তো এটুকু কষ্ট সহ্য করতেই হবে। তো দেখানোর পরে সাথে সাথে নিয়ে গেল বাইরে দেখাতে। আমি বলছি সবাই দেখেছে, সবাই খুশি হয়েছে? তো একটা বলছে হ্যাঁ তুমি শুনতে পাচ্ছ না, বাইরে তো সবাই ভীষণ খুশি। এবার তারপরে কিছুটা সময় মধ্যে আমাকে মনে হচ্ছে আমাকে নিয়ে ভীষণ জোর খাটানো হচ্ছে, ধস্তাধস্তি হচ্ছে, এরকম টাইপের মনে হচ্ছে। এরকম করে আমাকে পুরো চাপ দিল। আর আমার পেস্টিং হয়েছে সেহেতু বোধহয় ওই চাপটা দেওয়া হয়েছিল। আর তোমাদের যেটা বললাম প্রথমে ক্যাথেটার নিয়ে যে ভয়টা আমার ছিল, আমাকে অ্যানেস্থেসিয়া করার পরে ক্যাথেটারটা দেওয়া হয়, আর আমি এটা কোনো রকম কোনো ফিল করতে পারি না। আমি তো ভেবেছিলাম বোধহয় আমাকে ক্যাথেটার লাগাইনি। তো আমি একটা টেস্ট করছিলাম যে আমি তাহলে বাথরুম করবো কি করে। তো তারপরে ক্যাথেটার দিলে না এমন একটা ফিল যে মানে তুমি বুঝতে পারবে না তো বাথরুম আসছে, বাথরুমটা হয়ে যাচ্ছে, কোনো রকম কিছু ফিল হয় না। তো যখন আমাকে বেড়ে দিল তখন দেখলাম আমার পাশে একটা প্যাকেট ঝুলানো আছে, ওটা ফুল হয়েই যাচ্ছে। তো এটা আমার কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। আমি জানি এটা ভীষণই একটা ফানি টাইপের তোমাদের কাছে মনে হবে, কিন্তু সত্যি যেটা আমি যেটা ফিল করেছি, আমার সাথে যেটা হয়েছে, আমি ভাবলাম তোমার সাথে শেয়ার করি, কারণ কারোর ওটি এক্সপিরিয়েন্স আমি এটা বলতে দেখিনি।
তো হ্যাঁ, ক্যাথেটার দেওয়ার সময় কিছু বুঝতে পারিনি, খোলার সময় খুব ভালো বুঝতে পেরেছিলাম। তো যাই হোক, এটাই ছিল ওটির ভেতরের টুকু। তারপর যখন বাইরে বেরোলাম, সবার মুখ দেখে তো একটা আলাদা শান্তি, যে সবাই খুব খুশি। আর আমার বরটা তো তখনও মুখটা ছোট না, আমাকে দেখছে, ওই রকম সিচুয়েশনে সবারই দেখলে খারাপ লাগবেই। তো কাঁদতে কাঁদতে ঢুকেছিলাম আর হাসতে হাসতে বেরিয়েছিলাম। বেরোনোর পরে ওই বাড়ির সবার মুখটা দেখার পরে তখন বাবা আর ভাইকে দেখতে পেয়েছিলাম, ততক্ষণে ওরা চলে এসেছিল, আমি মানে ওটি রুমে ঢোকার পরে। তো সেটাও একটা আলাদা শান্তি ছিল আমার জন্য। আর সবাই তো খুব খুশিও। দিয়ে আমাকে যখন বেডে দিল আর ওকে যখন আমার পাশে দিল, সত্যি মানে এটা হয়তো লাইফে সব থেকে বেস্ট ফিলিং, যেটা কোটি টাকার একটা মেয়েকে কোটি টাকার গয়না দিয়ে একটা কোটি টাকার বাড়ি দিয়েও ওই ফিলিংটা মানে আনানো যাবে না। ওকে যখন আমার মুখের কাছে দিল, ওর গালটা এত নরম আর গরম গরম ছিল, তুলতুল একটা, আর ও না এরকম করছিল, আর এত ভালো লাগছিল না মনের ভেতরে। তখন মনে হচ্ছিল সব ব্যথা সহ্য করা যায়। দিয়ে আস্তে আস্তে যখন অ্যানেস্থেশিয়াটা কাটলো, তখন মনে হচ্ছে আমার কাটা জায়গাটাতে মাংসটা না লাফাচ্ছে ব্যথাতে, আর অসম্ভব ব্যথা। আর সেই ব্যথাটা ওকে দেখেই সহ্য করে নেওয়া যায়। আর এত ব্যথার মধ্যেও যখন ও কাটছিল আমার, তখন হাতটা অটোমেটিক চলে যাচ্ছিল ওর সামনে। আর তখন ঠিক আছে, তখন না মানে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম, ঠিক আছে মা থাকতে পারবে না। তো সবাইকে তো দেখা করতে দিল, একে একে সবাই আসলো, অনেকে আসলো দেখতে আমাকে, আর ভীষণই ভালো লাগলো। তো তারপরে ওই দিনটা তো ওভাবেই কেটে গেল। আর তারপরে তো নেক্সট দিন সবাইকে তোলে উঠে হাঁটানোর জন্য, কিন্তু আমার ডাক্তারবাবু আমাকে ওই দিনকেও হাঁটতে দেয়নি। নেক্সট দিন মানে 2 দিন বেডে ছিলাম, তারপরের দিন আমাকে হাঁটতে দিয়েছিল। জানি না কেন, কিন্তু ওটা আমার কাছে অনেকটা হেল্পফুল ছিল, কারণ আমার প্রচণ্ডই ব্যথা করছিল। আর সবার যে ডাক্তার ছিল তো নেক্সট দিনই সকাল ভোরবেলায় উঠে হাঁটিয়েছিল, কিন্তু আমাকে নেক্সট দিন সন্ধ্যাবেলায় শুধু উঠিয়ে বসিয়েছিল, তারপরে দিন সকালবেলা আমাকে হাঁটিয়েছিল। আর সেই সময়ের ব্যথাটা খুব বেশি, কিন্তু সহ্য করে নেওয়ার মতন, সত্যি কথা বলতে। কারণ একটা স্ট্রেংথ আর মানসিক না বলটা তৈরি হয়ে যায় তখন, যে তোমাকে করতেই হবে। আর বাচ্চার দিকে তাকিয়ে তো অবশ্যই। আর আমার মনে হয় একা থাকলে শক্তিটা বেশি পাওয়া যায়, বাড়ির লোক কেউ থাকলে তাদেরকে দেখে না মনটা অনেক বেশি দুর্বল হয়ে যায়। আর এই জন্যই আমার তারপরে মনে হয়েছিল যে বাড়ির লোক নেই, এটা বেশি ভালো হয়েছে। তো নার্সিংহোমের 3 দিন আমি একদম ঘুমাতে পারিনি, জানি না কেন। ওকে নিয়েই টেনশন হতো, ওকে যে কটে দিয়েছিল না, ও পাশে থাকতো, আমি পাশেই তাকিয়ে থাকতাম। আর রাত্রিবেলায় মাথার কাছে দিয়ে দিত, আমি মাথার কাছে মানে একটু কাঁথে মাথার কাছে তাকিয়ে থাকতাম, জানি না কেন আমার একদমই ঘুম আসেনি। আর ব্যথা করলে আমি ইঞ্জেকশন দিতে বলেছিলাম, তো সেই ইঞ্জেকশনের ব্যথাটা এখনো আছে, কিন্তু পেটের ব্যথাটা অনেকটাই ঠিক হয়ে গেছে। তো তোমরা বুঝতেই পারছো যে এমন কিছু ভয়ের না। তোমাদের সবাইকে আমি এটাই বলবো, একদমই ভয় পাবে না। এতে যদি বিপি হাই হয়ে যায় সেটা আরো বেশি প্রবলেমের। আমার তো থ্যাংক গড যে আমার বিপি লো ছিল, যার জন্য প্রবলেম হয়নি। আমাদের বাড়ির সবার একটা ভয় ছিল, আমার যেহেতু হাই অ্যালার্জি, আর ডাক্তারবাবুরও মনে একটা ভয় ছিল এটা নিয়ে। সেজন্য আমার তো অনেক টেস্ট আলাদা করে করা হয়েছিল, যাতে কিছু সমস্যা না হয়। তো আর যেহেতু প্রথমবার না, সেহেতু মনের ভেতরে অনেক রকমের ভয় কাজ করে। কিন্তু আমি একটা কথাই বলবো, কোনো ভয় পেও না, সেরকম ভয়ের কিছুই নেই। ভয় যদি পাওয়ারই হয়, ওটির পরের যে ব্যথাটা, তার জন্য নিজের মাইন্ডটাকে সেট করো যে তারপরে আমার ব্যথাটা হবে। কিন্তু ওটির অবধি কোনো ভয় নেই। কিন্তু যতই বলবো, ভয় তো তোমাদের করবেই, কারণ আমি নিজে ভুক্তভোগী। তবে যখন তোমরা ওটি রুমের ভেতরে ঢুকবে, তারপরে দেখবে সব ঠিক হয়ে যাবে। তো খুব কম সময়ের মধ্যে আমার ওটিটা কমপ্লিট হয়ে যায়। আমি 6টার সময় যাই, 7টার মধ্যেই আমার ওটি হয়ে আমার পুচকুটাকে আমি দেখে নিই। আর সত্যি অনেক ব্লেসড যে আমার মেয়েকে আমি পেয়েছি। আর ওকে দেখার পরে আমি সব কষ্ট সহ্য করে নিতে পেরেছি। তোমরাও পারবে, প্রত্যেকটা মাই পারে, এভাবেই পৃথিবীটা চলছে। আমি যদি পারি, তোমরাও পারবে। এটাই ভাববে যে আরো কত মানুষই পারছে, আমার থেকে কত ছোট মানুষ পেরেছে, তো আমি কেন পারবো না। এটাই ছিল আমার ওটি এক্সপিরিয়েন্স। তো এর বেশি আর কিছু বলবো না, এইটুকুই বলবো যে তোমরা অনেক সাবধানে থাকো, আর ওটি নিয়ে ভয় পেও না, নিজের যত্ন নাও। আর এই টাইমটাকে অনেক এনজয় করো যদি তোমরা এখন প্রেগনেন্সি জার্নি তে আছো, কারণ পরে গিয়ে এটাই মিস করবো। যেমন আমি এখন ভাবছি যে মানে এই সময়টাতে আগের মাসেও আমার পেটের ভেতরে ছিল, ওর মুভমেন্ট গুলোকে ফিল করতাম। এখন তো অবভিয়াসলি সামনে আছে, বাট ওই জার্নিটা আলাদা মজা, এই জার্নিটা আলাদা মজা। তো চলো, এই ভিডিওটা অবধি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার সাথে তোমরা এগ্রি কিনা সেটাও জানাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়, তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। যারা চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে নেক্সট
আমি যা যা ভিডিও বানাবো তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর যারা আগে থেকে আসে তাদের তো কিছু বলার নেই, অনেক অনেক ধন্যবাদ। তো আমি নর্মাল ব্লগ তোমাদের সাথে অবশ্যই খুব তাড়াতাড়ি শেয়ার করবো, তোমাদেরকে তো বলছি যতটা পারছি ততটা দিচ্ছি, আরও দেবো। তো চলো টাটা, সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।